বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা দিল উত্তর কোরিয়া। তেহরানের সম্মতি পেলে ইসরায়েলে চালানো হবে হামলা, প্রেসিডেন্ট কিমের স্পষ্ট বার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে রাতভর মিসাইল বৃষ্টি, উত্তেজনার মধ্যে ইসরায়েলের সঙ্গে উন্মুক্ত যুদ্ধের ঘোষণা দিল লেবাননের বিদ্রোহী গোষ্ঠী। চলছে পাল্টাপাল্টি হামলা। খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। এবার হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইসলামী বিপ্লবী গার্ড। আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, স্থাপনা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের দাবি তেহরানের। মুখ খোলেনি ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাজ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটলের আভাস। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার আগুন যখন দিন দিন আরও দাউ দাউ করে জ্বলছে, ঠিক তখনই বিস্ফোরক এক বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ইরান ইসরায়েল সংঘাতের টানটান মুহূর্তে সরাসরি ইরানের পক্ষ নিয়ে তিনি ছুড়লেন কঠোর হুঁশিয়ারি। প্রয়োজনে তেহরানকে ক্ষেপণাস্ত্র দেবে পিয়ংইয়ং, তবে একটিমাত্র মিসাইলই নাকি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে যথেষ্ট। গত শনিবার ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর 3 দিন চুপ ছিলেন কিম। এই নীরবতা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা জল্পনা। এমনকি রসিকতা করে অনেকে প্রশ্ন তোলেন, মিসাইলম্যান কি তবে এবার মাঠের বাইরে? কিন্তু মঙ্গলবার সকালে সেই নীরবতা ভাঙতেই যেন বোমা ফাটালেন তিনি। স্পষ্ট ভাষায় জানালেন, ইরান চাইলে উত্তর কোরিয়া ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহায়তা দেবে, আর এই ক্ষেপণাস্ত্রের একটাই নাকি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে যথেষ্ট। এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। একদিকে সমর্থকদের উচ্ছ্বাস, অন্যদিকে সমালোচকদের তীব্র প্রতিক্রিয়া। ফলে সামাজিক মাধ্যমে ঝড় তুলছেন নেটিজেনরা। কেউ বলছেন এটা কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল, আবার কেউ মজা করে লিখছেন মামা কিম আবার খেলায় ফিরছেন। তবে ইসরায়েল মার্কিন ও ইরান সংঘাতের বাস্তব চিত্র খুবই ভয়াবহ। যুক্তরাষ্ট্র এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত 14টি দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সৌদি আরব ও কাতার সহ একাধিক দেশে জারি করা হয়েছে ভ্রমণ সতর্কতা। এদিকে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার পর ইরানে এখন পর্যন্ত 1000-এরও বেশি সামরিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। এমন বাস্তবতায় মিসাইলম্যান খ্যাত কিমের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে শুরু হওয়া দাবানলে নতুন করে ঘি ঢালার সমান, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইসরায়েলের সঙ্গে উন্মুক্ত যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছে লেবানন ভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি মেনে চলার পর আর ধৈর্য ধরা সম্ভব নয় জানিয়ে মঙ্গলবার এই ঘোষণা দেন গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ নেতা। হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কোমাতি মঙ্গলবার বলেন, 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর থেকে তারা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছেন। লেবানন সরকারের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইসরায়েলি হামলা বন্ধ হবে এমন আশায় ছিলেন তারা, কিন্তু গত 15 মাস ধরে প্রায় প্রতিদিন ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন প্রতিরোধে ফেরা ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। হিজবুল্লাহর মিডিয়া অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে কুমাতি লেবানন সরকারেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, লেবানন সরকার হিজবুল্লাহর কর্মকাণ্ডকে অবৈধ বলছে এবং অস্ত্র জমা দেওয়ার দাবি জানাচ্ছে, অথচ ইসরায়েলি হামলা বন্ধে তারা কোনো কার্যকর ভূমিকা নেয়নি। কুমাতি আরো বলেন, জায়নবাদী শত্রুপক্ষই একটি পূর্ণাঙ্গ যুদ্ধ চেয়েছিল, যা তারা যুদ্ধবিরতি চুক্তির পরও থামায়নি। সুতরাং এখন থেকে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধই হবে। শত্রুদের উপর পর্যাপ্ত চাপ আসার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহিনীটির বর্তমান শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বে বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $81 পৌঁছেছে। অল্প কিছুদিন অপেক্ষা করলেই এই দর $200 পৌঁছে যাবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ আছে। কোনো জাহাজ যদি নিষেধাজ্ঞা অমান্য করে এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে ইরান সেই জাহাজ লক্ষ্য করে গুলি চালাবে। তিনি আরো জানান, ইরান এই অঞ্চলের পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু বানাবে। মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে কোনো তেল বাইরে যেতে দেওয়া হবে না। যতদিন পর্যন্ত শত্রুদের উপর যথেষ্ট চাপ তৈরি না হচ্ছে, ততদিন এই অবস্থা জারি থাকবে। এদিকে আরব সাগর
সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বের যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে তার 20% যাতায়াত করে এই প্রণালী দিয়ে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি দাবি করেছে তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে 20টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে আইআরজিসির নৌবাহিনী 20টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র ছুড়ে বাহরাইনের শেখ ইসা এলাকায় মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের আঘাত হানে। ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ধ্বংস হয়েছে, তবে এই হামলায় কোনো প্রমাণ দেখায়নি তারা। হামলার বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। 28 ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান এই হামলা ঘটিয়েছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদেশি দূতাবাস ও কূটনীতিক আবাসস্থল এলাকায় বিস্ফোরণ এবং ধোঁয়ার স্তর দেখা গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2টি ড্রোন মার্কিন দূতাবাসে আঘাত করেছে এবং আগুন ধরে গেছে। এছাড়া কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কাতারের 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার স্ত্রী সহ পরিবারের কয়েক সদস্য প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দিয়ে স্টারমার সহযোগিতা করেননি। ট্রাম্প বলেন তিনি সহায়ক ছিলেন না। আমি কখনো ভাবিনি যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা দেখব। এছাড়াও তিনি আরও বলেন দুই দেশের সম্পর্ক এখন অনেকটাই বদলে গেছে। তিনি আরও বলেন এটা ভিন্ন এক পৃথিবী। আগে আপনার দেশের সঙ্গে আমাদের যে ধরনের সম্পর্ক ছিল এখন তা অনেকটাই আলাদা। ট্রাম্প দাবি করেন একসময় যে জোটকে তিনি সবচেয়ে শক্ত মনে করতেন সেটি এখন চাপে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনা এখন যুক্তরাষ্ট্র ব্রিটেনের উপর নির্ভরশীল নয়। তিনি বলেন এতে হয়তো খুব একটা প্রভাব পড়বে না, কিন্তু তার সাহায্য করা উচিত ছিল। এর আগে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানান দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্টারমার বলেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেসব জায়গায় সংরক্ষিত আছে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে শুধু সেগুলোকে উৎসমূলে থামানোর জন্য যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে। তিনি বলেন ইরান যেন অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে সে লক্ষ্যেই তিনি এই যুক্তরাষ্ট্র ইসরায়েলের অনুরোধে সম্মতি দিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হামলায় অংশ নেবে না। তিনি আরও জানান ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা রোধ করতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ফ্রান্স জার্মানিও প্রস্তুত আছে। বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা এক ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে দাবি করা হয়েছে আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। গত শনিবার যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথভাবে হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো। এরপর থেকে তেহরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। তেহরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যেন আগুন জ্বলছে। ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এমন উত্তপ্ত পরিবেশেই ইরানের পক্ষ থেকে এলো এবার নতুন ও কঠোর বার্তা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এই তথ্য প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। স্থানীয় সময় সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে আইআরজিসির প্রধান কমান্ডার জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন মার্কিন ইসরায়েলি হামলার জবাবে এই কৌশলগত জলপথ দিয়ে আর কোনো ধরনের যাতায়াত করতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে তাৎক্ষণিক হামলা চালানো হবে। একই সঙ্গে তেলের পাইপলাইনগুলোতেও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেন তিনি। জাব্বারি স্পষ্ট করে জানান ইরান এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবে না। বিশ্লেষকদের মতে এই ঘোষণা বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘনঘটা আর ক্রমবর্ধমান অস্থিরতায় সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার জেরে ওই অঞ্চলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। নিরাপত্তা পরিস্থিতি দ্রুত
অবনতি ঘটায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই জরুরি সতর্কবার্তা জারি করেছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির মুখে থাকা 14টি দেশের তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। মার্কিন নাগরিকদের জন্য এই অঞ্চলগুলো বর্তমানে চরম অনিরাপদ হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাউরা নামদার এক এক্স বার্তায় জানিয়েছেন, বিশেষ করে ইরান, ইরাক, জর্ডান, লেবানন এবং ইসরায়েলে থাকা মার্কিনীদের দেরি না করে নিরাপদ গন্তব্যে চলে যাওয়া উচিত। জীবন বাঁচাতে যেভাবে সম্ভব দ্রুত এসব দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত সম্ভাব্য বড় ধরনের কোনো সংঘাতের মুখে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু গোলা বারুদের গন্ধ। যুদ্ধের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনজীবনে। চলমান যুদ্ধের মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, বাড়ছে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। এই প্রেক্ষাপটে আরব দেশগুলোর উদ্দেশ্যে আশ্বাস দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধ চললেও ইরানের লক্ষ্য আঞ্চলিক কোনো প্রতিবেশী দেশ নয়, বরং চলমান সংঘাতের মধ্যেই ইরান কেবল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই লক্ষ্যবস্তু করছে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো হামলা চালাচ্ছে না। তার দাবি, মার্কিন সামরিক ঘাঁটিগুলোই ইরানের হামলার মূল লক্ষ্য এবং মার্কিন সেনারা অবস্থান বদল করলেও হামলা থেকে রেহাই পাবে না। যুদ্ধ চলাকালীন এই পরিস্থিতিতে আরাকচি আরও অভিযোগ করেন, কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে মিলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কূটনীতির পথকে দুর্বল করেছে। সতর্ক করে তিনি বলেন, এভাবে সংঘাত অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় অস্থিরতার দিকে এগিয়ে যেতে পারে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত গভীর থেকে গভীরতর হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে এর ফলে আরও ঘনীভূত হবে যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধের ময়দানে সমরাস্ত্রের মধ্যে ভয়াবহ নাম কামিকাজি ড্রোন। শত্রুকে মোকাবিলায় এটি বেশ আগে থেকেই ব্যবহার করে আসছে ইরান। গত বছরের জুনে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে গিয়ে 12 দিনের যুদ্ধে এই ড্রোন ব্যবহার করেছিল তেহরান। এছাড়াও বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানি শহীদ 136 ড্রোন বা কামিকাজি ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। কামিকাজি ড্রোন হলো এমন এক ধরনের বিশেষ ড্রোন বা চালকবিহীন বিমান যা লক্ষ্যবস্তুতে সরাসরি আছড়ে পড়ে নিজেকে ধ্বংস করার মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। একে সামরিক পরিভাষায় লোটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন বলা হয়। সাধারণ ড্রোন হামলা চালিয়ে ফিরে এলেও কামিকাজি ড্রোন শুধু একমুখী অভিযানের জন্য তৈরি। এটি নিজেই একটি শক্তিশালী বোমা বা মিসাইল হিসেবে কাজ করে, হামলা করে নিজে ধ্বংস হয়ে যায়, ফলে আর ফিরে আসে না ড্রোনটি। এই ড্রোনের লোটারিং বা অপেক্ষা করার বিশেষ ক্ষমতা আছে। লোটারিং বলতে বোঝায় আকাশে দীর্ঘ সময় ধরে অবস্থানের সক্ষমতা। উপযুক্ত লক্ষ্যবস্তু খুঁজে না পাওয়া পর্যন্ত এই বিশেষ ড্রোন আকাশপথে অপেক্ষা করতে পারে। নির্ভুল লক্ষ্য ভেদেও এটি বিশেষ দক্ষ। জিপিএস সেন্সর বা রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে সেটিতে আঘাত আনে। কামিকাজি ড্রোন প্রথাগত মিসাইলের তুলনায় সস্তা, এমনকি ছোট আকারের হওয়ায় রাডারে ধরা পড়াও কঠিন। ইরানে হামলা করার জন্য মার্কিন বাহিনী কামিকাজি ড্রোন বহর প্রস্তুত করেছে। এই খবর সামনে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অত্যন্ত চতুর এই সমরাস্ত্রের নাম। যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ধ্বংস করে দিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে অসময়ে এই যুদ্ধে নতুন করে ইরানের হারানোর বেশি কিছু নেই। তাই পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইকেই বেছে নিয়েছে তেহরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে বেছে বেছে টার্গেট করছে দেশটির রেভলিউশনারি গার্ড IRGC। সেই আঘাতের তীব্রতাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে এখন রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিনীদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এই অবস্থায় একরকম বাধ্য হয়ে দেশটির নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়তে বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। তবে এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় টার্গেট ইসরায়েল হওয়ায় দেশটিতে অবস্থানরত মার্কিনীদের নিরাপত্তা ঝুঁকি সবচেয়ে বেশি। এক্ষেত্রে দেশটিতে অবস্থানরত মার্কিনীদের ইসরায়েল ছাড়তে বললেও কোনো সহায়তা করতে পারছে না ওয়াশিংটন। জানিয়ে দিয়েছে, মার্কিন নাগরিকদের ইসরায়েল ছাড়তে সহায়তা করার মতো অবস্থানে নেই তারা। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এক অনলাইন নিরাপত্তা সতর্কবার্তায় জানায়,
আমরা ইসরায়েলে থাকা মার্কিনীদের সরিয়ে নিতে সক্ষম নই। তবে ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় মিশরের তাবা সীমান্ত ক্রসিং পর্যন্ত শাটল বাস চালু করেছে। আপনি যদি এই ব্যবস্থার মাধ্যমে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে যুক্তরাষ্ট্র সরকার আপনার নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে না। মার্কিন দূতাবাসের এমন বিবৃতিতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে দেশটিতে অবস্থানরত মার্কিনীরা। একদিকে প্রতিনিয়ত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান, অথচ যেচে গিয়ে এই যুদ্ধ শুরু করা ট্রাম্প প্রশাসন এখন নিজের নাগরিকদেরকেই সহায়তা করতে পারছে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, IRGCর নতুন প্রধান আহমদ ভাইদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি 2 মার্চ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, প্রণালীটি বন্ধ করার ঘোষণা করা হয়েছে। কোনো জাহাজ এটি পার করার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। IRGCর টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও জানান, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবে না। জাব্বারির দাবি, এই উত্তেজনার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলারের ঋণে জর্জরিত মার্কিনীরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়ে ইরানের যেন হারানোর আর কিছুই নেই। এবার প্রতিশোধ নেওয়ার পালা। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে একের পর এক মার্কিন ঘাঁটিতে আঘাত করেই যাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সব সম্পদ এখন ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছেন দেশটির নেতারা। চলুন জেনে নেই ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের আসলে কতটা ক্ষতি হলো। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় মার্কিন সেনাবাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। একই হামলায় আরও 4 সেনা সদস্য মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটি বক্তব্যে বলেছেন, তারাই এই জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন। যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুঃখের বিষয় হলো, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, তাদের হামলায় অন্তত 200 মার্কিন সেনা নিহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অন্তত 200 মার্কিন সেনা হত্যা করার দাবি করেছে। তারা আরও দাবি করেছে, সেন্টকমের একটি যুদ্ধ জাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এই সফল হামলাকে তাদের অপারেশন ট্রুথফুল প্রমিস 4-এর বড় বিজয় হিসেবে প্রচার করছে। ইরান দাবি করছে, তারা 27টিরও বেশি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। IRGC জানিয়েছে, তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও ইসরায়েলের তেলনোভ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত রয়েছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর সহ মধ্যপ্রাচ্যের 12টিরও বেশি দেশে সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের। 1 মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ শহরে 9 জন নিহত এবং 27 জন আহত হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে 3 জন নিহত এবং 58 জন আহত এবং কুয়েতে 1 জন নিহত ও 32 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে এতে বলা হয়, জল স্থল সর্বত্রই সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত হবে। জানুয়ারির শেষ থেকে আরব সাগরে USS আব্রাহাম লিঙ্কন অবস্থান করে আসছে। এদিকে সেন্টকম জানিয়েছে, খবরটি সত্য নয়। ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাইয়ের ল্যান্ডমার্ক বা পরিচিত চিহ্ন হিসেবে পরিচিত বুর্জ আল আরব। যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থের বাইরে গিয়েও এখানে আঘাত হেনেছে ইরান।
1 মার্চ ভোরে আমিরাতের জনসংযোগ বিভাগ জানিয়েছে বিমানবন্দরে 4 জন আহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে দুবাই ইন্টারন্যাশনালের কনকোর্সে একটি ঘটনার জেরে সামান্য ক্ষতি হয়েছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। পরে তারা আরও নিশ্চিত করে যে একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এছাড়া আকাশে প্রতিরোধমূলক ব্যবস্থার ফলে ছিটকে পড়া কিছু ধ্বংসাবশেষ বুর্জ আল আরবের বাইরের অংশে ছোট আকারের আগুনের ঘটনা ঘটিয়েছে। ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস লক্ষ্য করে কমপক্ষে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 1 মার্চ স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি। তিনি বলেন, আমরা মনে করি না এগুলো সরাসরি সাইপ্রাসে অবস্থিত আমাদের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বুঝিয়ে দিচ্ছে ইরানি শাসন ব্যবস্থা ব্যাপক আক্রমণাত্মক আচরণ করছে। বাহরাইনের মানামায় অবস্থিত ইউএস নেভি 5th ফ্লিট বা 5ম নৌবহরের সদর দপ্তরে ইরানের মিসাইল ও ড্রোন সরাসরি আঘাত এনেছে। এর ফলে দপ্তরের একাধিক স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে ঘাঁটিটিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উভয় মাধ্যমেই লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলার সময় বন্দর এলাকায় নৌবাহিনীর জাহাজের উপস্থিতি খুবই সীমিত ছিল বলে প্রতীয়মান হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ধ্বংস হয়েছে এবং সদর দপ্তরের কয়েকটি বড় ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান কেন্দ্র এটি। বাহরাইন থেকে এই কমান্ড পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান উপসাগর পর্যন্ত এবং আরব সাগর ও পূর্ব আফ্রিকার উপকূলীয় অঞ্চলে নজরদারি চালায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী ও বাব আল মান্দের প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা এর অন্যতম প্রধান কাজ। হামলায় এর ক্ষতি কতটা হয়েছে তা এখনো পরিমাপ করা যায়নি। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের ছোড়া এক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অন্তত 16 জন আহত হয়েছেন। কাতার বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার আব্দুল্লাহ খলিফা আল মুফতা টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানান, কাতারের দিকে মোট 66টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সারা দেশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার 114টি অভিযোগ পেয়েছে কর্তৃপক্ষ। দ্য টাইমস কর্তৃক যাচাই করা ভিডিও ও আলোকচিত্রে ইঙ্গিত পাওয়া গেছে ইরান ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় বারবার হামলা চালিয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের বাহিনীও মোতায়েন রয়েছে। ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে এলাকাটি থেকে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় ঘাটির একটি অংশে 4টি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং 2 মার্চ ভোর পর্যন্ত সেসব স্থানে আগুন জ্বলছিল। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের রেষারেষির মধ্যে বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছে কুয়েত। ভুলবশত তারা যুক্তরাষ্ট্রের 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে সেন্টকম জানায়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করে। 6 জন বিমান চালকই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। তাদের উদ্ধার করা হয়েছে এবং সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ইরানি ড্রোন হামলায় 2 মার্চ সৌদি আরবের রাশ তানুরা তেল পরিশোধনাগার লক্ষ্যবস্তু হয়েছে। হামলার ফলে কমপ্লেক্সে আগুন ধরে যায়। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই হামলার ফলে পরিশোধনাগারের কিছু অপারেশনাল ইউনিট সতর্কতার জন্য বন্ধ করা হয়েছে। তবে স্থানীয় বাজারে জ্বালানি তেলের সরবরাহে কোনো প্রভাব পড়েনি। এদিকে ইরানের নেতাদের বর্তমান বক্তব্য শুনে ধারণা করা যাচ্ছে এই হামলা আর পাল্টা হামলা আরও বেশ কিছুদিন চলবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও বলেছেন 4 সপ্তাহ ধরে চলতে পারে এই যুদ্ধ। সুতরাং নিশ্চিতভাবেই বলা যায় এই সময়ের ব্যবধানে দুপক্ষেরই ক্ষয়ক্ষতির পরিমাণ হবে আকাশচুম্বী। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত 4র্থ দিনে গড়িয়েছে। টানা হামলা, পাল্টা হামলা, শীর্ষ নেতাদের মৃত্যুর দাবি এবং বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। বিশ্বের প্রভাবশালী দেশগুলো একে একে নিজেদের অবস্থান জানাচ্ছে। কেউ সরাসরি নিন্দা করছে, কেউ সতর্ক সমর্থন দিচ্ছে, আবার কেউ ভবিষ্যতে জড়িত হওয়ার ইঙ্গিতও দিয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দাবি 3 দিনের হামলায় দেশটিতে 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের 6 জন সেনা সদস্য মারা গেছেন। ইসরায়েলও কয়েকজন নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বিশ্বের বড় শক্তিগুলো এই সংঘাতকে কিভাবে দেখছে। যুক্তরাজ্য শুরুতেই জানিয়েছে তারা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সরাসরি অংশ নেয়নি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, লন্ডন যুদ্ধে জড়াবে না, তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাইপ্রাসে ব্রিটিশ RAF ঘাঁটিকে লক্ষ্য করে সন্দেহভাজন ড্রোন হামলা হয়েছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ব্রিটিশ বাহিনী নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি ইরানের পাল্টা হামলাকে বাছ বিচারহীন বলে মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ইরান যেসব দেশকে লক্ষ্য করেছে তাদের সবাই সরাসরি যুদ্ধে জড়িত ছিল না, যা তেহরানের বেপরোয়া আচরণের ইঙ্গিত। চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনিকে হত্যার ঘটনাকে তারা সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তারা সব পক্ষকে সংযত থাকার এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। রাশিয়া একই সুরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনির মৃত্যুকে নিষ্ঠুর হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। মস্কোর মতে এই ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে। জার্মানি সরাসরি হামলার পক্ষে যায়নি, তবে তারা ইরানের পাল্টা হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জার্মান রাজনৈতিক ও সামরিক সূত্র বলছে পরিস্থিতি খারাপ হলে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। ফ্রান্স খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশ্যে সন্তোষ জানিয়েছে, তবে এর আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকলে তা বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক হতে পারে। মিত্র দেশগুলো চাইলে ফ্রান্স প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বর্তমান পরিস্থিতিকে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। তার মতে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার হওয়া উচিত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি উত্তেজনা কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনিও আলবানিজ বলেছেন ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে কারণে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে তারা সমর্থন করছেন। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন এই সংঘাত থামানো না গেলে তা বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। মানবাধিকার প্রধান ফলকার টুর্ক বলেছেন যে কোনো যুদ্ধে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাই আন্তর্জাতিক আইন মেনে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তাই সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বড় শক্তিগুলো বিভক্ত অবস্থানে রয়েছে, তবে প্রায় সবাই একমত এই সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা বিশ্বেই পড়বে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।